সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, গদ্য অংশের আমার পথ একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধটা কে লিখছে জানো? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের যেই আহ, আহ, ছবি, সেই ছবিটা তোমরা বা উনি কেমন ছিলেন তাকে দেখছো কখনো? জি স্যার। স্যার। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। ক্লাস পরিচালনায় আছি আমি, এইচ এম ইলিয়াস রাসেল, প্রভাষক বাংলা, মিয়াবাজার কলেজ। আমি যে এই স্লাইডগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। হুম। হ্যাঁ, দেখতে আজকে পাচ্ছি স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার পথ প্রবন্ধ। প্রবন্ধটি লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই যে প্রবন্ধটি পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, বা আমরা বলি যে শিকন ফল বা শিক্ষণীয় দিক কি কি, এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলা আহ, জানবো, শিখবো, বা যেগুলা নিজের জীবনে, ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারবো, বা জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে পারবো, সেগুলো হচ্ছে, যেমন আমি প্রথমেই বা তোমরা শিখবে হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে জানতে পারবে। এরপরে হচ্ছে এই সত্য, ন্যায় ও কল্যাণের পথে জীবন পরিচালনা করতে পারবে। এরপরে হচ্ছে আত্মনির্ভরশীল ব্যক্তি বা জাতি হিসেবে কিভাবে গড়ে উঠতে হয় সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে যেই জিনিসগুলো জানবে সেগুলো হচ্ছে সংকীর্ণতা, হিংসা, বৈষম্য ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গঠন করতে শিখবে। তাহলে এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে জানতে পারবো। সত্য, ন্যায় ও কল্যাণের জীবনে নিজেকে পরিচালিত করতে শিখবো। আত্মনির্ভরশীল ব্যক্তি বা বা ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবো। গড়তে পারবো। সংকীর্ণতা, হিংসা, বৈষম্য, সংকীর্ণতা, হিংসা, বৈষম্য, সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা মুক্ত মুক্ত সমাজ গড়তে পারবো। হ্যাঁ, এই যে এই কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে জানা কেন দরকার, বা এই যে প্রতিটা সাহিত্যিক বা কবি, তোমাদের পাঠ্য বইয়ে যেই সাহিত্যিক কবিগণ আছেন, এই যে ওনাদের বিষয়ে আমরা কেন জানবো, এটা একটা প্রশ্ন থাকে না স্যার? এগুলো জানতে হবে কেন? অবশ্যই জানতে হবে, কেননা তোমাদের যেই নৈর্ভিত্তিক যেই আহ, আহ, অংশটুকু থাকবে, সেখানে তোমাদের এই কবি বা সাহিত্যিকদের উপরে কি হবে, তোমাদের প্রশ্ন হয়ে থাকবে, বা জ্ঞানমূলকে প্রশ্ন আসতে পারে যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন কোথায়, বা উনি কত সালে জন্মগ্রহণ করেছেন। এগুলা যেমন তোমাদের এই জ্ঞানমূলকে আসতে পারে, ঠিক তেমনি আসতে পারে তোমাদের, হ্যাঁ, এমসিকিউতে। এমসিকিউতে আসতে পারে। এরপর যে এখানেই এখানেই যে তোমাদের শেষ এমন না, এরপরেও তোমাদের এই যে কবি সাহিত্যিকগণ আছে, ওনাদের থেকে কোয়েশ্চেন হবে। কোথায় হবে? যেমন তোমরা উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যাবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, তাই না? তখন জি তোমাদের দেখা যাবে যে সেখানে এই যে কবি সাহিত্যিকগণ বা বাংলা থেকে মিনিমাম 25, 20, 25 কিংবা 30 মার্কের প্রশ্ন হয়ে থাকবে, কোয়েশ্চেন হয়ে থাকবে। তোমাদের এই কবি সাহিত্যিকগণের উপরেই বেশি কোয়েশ্চেন হবে, বা তোমাদের পাঠ্য বইয়ের যেই সিলেবাসের যে অংশটুকু আছে সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে। এখন আসো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত কি এগুলা শেষ? না, এরপরেও তোমাদের এই যে কবি সাহিত্যিকগণ থেকে তোমাদের, চাকরির হ্যাঁ, ইন্টারভিউ আছে। প্রশ্ন হতে পারে। সেটা কোথায়? যেমন তোমাদের দেখা যাবে যে তোমরা যখন এই বিশ্ববিদ্যালয় চাকরির জীবন শেষ ইন্টারভিউ। করবা, বা হ্যাঁ, উচ্চশিক্ষা শেষ করে যখন তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তখন দেখা যাবে যে এইগুলা থেকে তোমাদের কোয়েশ্চেন হবে। ইভেন তোমাদের বিসিএস, হ্যাঁ, বিসিএস পরীক্ষায়ও তোমাদের বাংলা থেকে 25, 30 এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে। তাহলে দেখো, বাংলা এমন একটা সাবজেক্ট যেখানে তোমার পরবর্তী জীবনের শিক্ষা ক্ষেত্রে তুমি যতদিন থাকবে বা চাকরি পাওয়া পর্যন্ত দেখা যাবে যে তোমার এখান থেকে প্রশ্ন এসে থাকবে বা কোয়েশ্চেন এসে থাকবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা উপলব্ধি করে তুমি যদি এখন থেকেই তোমার ব্যক্তি জীবনে, বা তুমি যদি এগুলা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার ভবিষ্যতে এগুলো অনেক তোমাকে কি করবে, সহযোগিতা করবে। যেমন খুব আহ, ভালো রেজাল্ট করতে, প্লাস হচ্ছে
চাকরি পাওয়ার ক্ষেত্রেও তোমার এগুলা সহযোগিতা করবে। আর এজ এ বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে বাংলাদেশের যেহেতু আমাদের ভাষার জন্য এত ত্যাগ, হ্যাঁ, সেই বিচার বিবেচনা করে আমাদেরও কি করা উচিত, এই বাংলা ভাষা ও সাহিত্যটাকে আরো বেশি জানা দরকার, তাই না? স্যার। হ্যাঁ, তাহলে যেহেতু এটার গুরুত্ব অনেক বেশি, সেহেতু আমরা এই কবি সাহিত্যিকগণের জীবনী আমরা বেশি করে জানবো। তাহলে দেখো, এরপর হচ্ছে বলা হচ্ছে যে সত্য, ন্যায় ও কল্যাণের পথে জীবন পরিচালনা করতে শিখবো। এটা কি? সত্য, ন্যায়, কল্যাণের পথে জীবন পরিচালনা করতে শিখবো। আমরা সবাই জীবন যাপন করি, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ হচ্ছে কি সত্যের পথ অবলম্বন না করে মিথ্যা, মানে হচ্ছে বিপদ, মানে যেটা হচ্ছে সমাজের বা সঠিক পথ না বলে আমরা বিপদ বলি, খারাপ পথ বলি, সেই পথে অনেকে জীবন যাপন করে। তো আমরা এই প্রবন্ধ পাঠ শেষে আমাদের নিজের উপলব্ধি হবে সত্যের পথ কোনটা, ন্যায়ের পথ কোনটা, কল্যাণের পথ কোনটা। হ্যাঁ, সেই পথে আমরা স্যার জীবন কারো সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, জি স্যার, একটা বাচ্চার আওয়াজ। হ্যাঁ। বাচ্চার আওয়াজ আসছে। স্যার মিউট করতে বলেন। আচ্ছা, কেউ কথা বললে তোমরা একটু মিউট করে রাখো, পরিবারের কথাগুলো যেন আমাদের ক্লাসে না আসে, ঠিক আছে? এরপর দেখো, আত্মনির্ভরশীল ব্যক্তি বা জাতি হিসেবে গড়ে উঠতে পারবো। দেখো, আত্মনির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা, হ্যাঁ, নিজের উপর নির্ভরশীল হওয়া। নিজের উপর নিজে নির্ভরশীল হওয়া। যেমন এই দেখা যাচ্ছে যে এটা আত্মনির্ভরশীলতা বলতে আমরা কি বুঝি? আত্মনির্ভরশীল মানে হচ্ছে আমরা অন্যের উপরে কখনো অবলম্বন করে বেঁচে থাকতে চাই ডিপেন্ড না। করবো না। হ্যাঁ, মানে আমি নিজেই নিজের পথ, নিজেই নিজের জীবন নিজের উপর আত্মবিশ্বাস রেখে পরিচালনা করব। এই আত্মনির্ভরশীল আমরা যেমন কর্মসংস্থানের বেলায় হতে পারি, ঠিক তেমনি আমার জীবন পরিচালনা করতে যেমন সত্যের পথে চলবো না মিথ্যার পথে চলবো, সেই জিনিসটাও কি আমার বিবেক বোধ থেকে জাগ্রত হবে যে আমি আত্মনির্ভরশীল ব্যক্তি, মানে আমি কারোর উপর পরাবলম্বন হয়ে বা অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে চাই না, বা অন্যের মতামতের উপর নির্ভর করে বা অন্যের মতামতটাকে প্রাধান্য দিয়ে আমি জীবনযাপন করব না। আমি সম্পূর্ণ আমি ব্যক্তি মানুষ, আমারও একটা বিবেক বোধ আছে, আমারও আহ, ভালো একটা মনুষ্যত্ব বোধ আছে, চিন্তার একটা জগৎ আছে, সেই জগৎটাকে কাজে লাগিয়ে আমি জীবন পরিচালিত করব। এটাকে বলা হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া। যখন অনেকেই দেখবা যে নিজের বুদ্ধিতে কাজ করে না, কি করে তারা অন্যের বুদ্ধিতে সবসময় জীবনযাপন করে, তারা হচ্ছে পরনির্ভরশীল। মানে নিজের সত্যের পথ কোনটা, নিজের মনুষ্যত্ববোধের পথ কোনটা, কল্যাণের পথ কোনটা, সেটা বাদ দিয়ে সে কি করছে, অন্যের মতামতের উপর নির্ভর করে সে জীবন অতিবাহিত করছে। তখন আমরা তাকে বলবো না সে আত্মনির্ভরশীল একজন মানুষ, কারণ সে যেহেতু নিজের নিজে ভালো কোনটা খারাপ কোনটা সেটা বিচার বিবেচনা না করে অন্যের মতামতের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করে, সে অবশ্যই পরনির্ভরশীল, তাই না? তাহলে আমরা পাঠ শেষে আরো জানতে পারবো হচ্ছে আত্মনির্ভরশীল হয়ে ব্যক্তি বা জাতি হিসেবে কিভাবে গড়ে উঠতে পারি। যেমন জাতির বেলায় সেটা আত্মনির্ভরশীলতা কেমন, যেমন কিছু রাষ্ট্র আছে দেখা যাবে যে সবসময়, হ্যাঁ, উন্নত বিশ্বের রাষ্ট্রগুলো থেকে ঋণ গ্রহণ করে, হ্যাঁ, সবসময় ঋণ বা হাত পেতে বসে থাকে যে আমাদেরকে ঋণ দেন, আমরা চলতে পারছি না বা আমরা জীবনযাপন করতে পারছি না, আমরা রাষ্ট্রটা হ্যাঁ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, সবসময় অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকে। কিন্তু আত্মনির্ভরশীলতা বলতে বোঝায় ওই জাতি যদি সে তার আহ, রাষ্ট্রের মানুষগুলোকে নিয়ে স্বনির্ভর একটা রাষ্ট্রে পরিণত করতে পারে, হ্যাঁ, রাষ্ট্রের জনগণকে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কাজে, হ্যাঁ, কাজে লাগিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তখন সেই জাতিটা হবে আত্মনির্ভরশীল জাতি। তো সেই আত্মনির্ভরশীল জাতি বা আত্মনির্ভরশীল জাতি হিসেবে কিভাবে গড়ে উঠতে হয় সে বিষয়ে আমরা এই প্রবন্ধ শেষে ধারণা পাবো। এরপর হচ্ছে সংকীর্ণতা, হিংসা, বৈষম্য, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ, হ্যাঁ, গঠন করতে পারবো। দেখো, আমরা একটা সমাজে বসবাস করতে গেলে দেখা যাচ্ছে যে সমাজে ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, হ্যাঁ,
কালো সাদা, হ্যাঁ, বিভিন্ন বর্ণের বিভিন্ন গোত্রের মানুষ একসাথে সমাজে বসবাস করতে হয়, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে এই আমরা এই বিভিন্ন বর্ণে বর্ণে গোত্রে গোত্রে, হ্যাঁ, ধর্মে ধর্মে কি করি আমরা? সাম্প্রদায়িকতার বীজ বপন করি। হ্যাঁ, আমরা কি করি? বৈষম্য করি। আমরা এক বর্ণের লোক আরেক বর্ণের লোককে হিংসা করি, ধনী গরিবকে হিংসা করি। তো এই যে সংকীর্ণ মন মানসিকতা, এই মন মানসিকতাটাকে আমরা পরিহার করে কিভাবে আমরা আহ, অসাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িক মুক্ত বা সম্প্রীতিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শিখবো এই প্রবন্ধ থেকে। তাহলে এখানে যেই পয়েন্টগুলা তোমাদের সাথে তুলে ধরলাম, হ্যাঁ, এই পয়েন্টগুলো তোমাদের কিছুটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। হুম। তাহলে জি স্যার। এই জি এই স্যার। এই পার্ট শেষে আমরা কি শিখবো আবার একটু বলো তোমরা। কাজী নজরুল ইসলামের জীবনী জানতে পারবো। 2, সত্য ন্যায় ও ন্যায় ও কল্যাণের পথে জীবন পরিচালিত করতে শিখব। আত্মনির্ভরশীল ব্যক্তি বা জাতি হিসেবে গড়ে উঠতে পারব। সংকীর্ণতা, হিংসা, বৈষম্য ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গঠন করতে থেকে পারব। দূরে থাকি। আচ্ছা, এখন এখানে অনেকগুলো পয়েন্ট আছে। কল্যাণের পথ, আত্মনির্ভরশীল, এরপর হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত, বৈষম্য, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, তাই তো? যেমন আমি যদি বলি অসাম্প্রদায়িক মুক্ত সমাজ ব্যবস্থা বলতে কি বুঝো? অসাম্প্রদায়িকতা বলতে আমরা কি বুঝি? একজন বলো। অসাম্প্রদায়িকতা বলতে আমরা কি বুঝি? অসাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি হওয়া, মানে জাতি, ধর্ম এসব যেন আমরা ভেদাভেদ না করতে শিখি। হুম। আর এই আমরা বলি যে এই সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা হচ্ছে কি? এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপরে কি করবে? নিপীড়ন করবে, যে হিংসা হ্যাঁ, করে, হিংসা করবে, বৈষম্য বৈষম্য করবে, সৃষ্টি করে। সংঘাত সৃষ্টি করে। তখন আমরা বলি যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে, হ্যাঁ। আর এই ঠিক এটার উল্টাটা হচ্ছে অসাম্প্রদায়িক, মানে হচ্ছে কি? সম্প্রদায় ভিত্তিক কোনো ভেদাভেদ থাকবে না। অসাম্প্রদায়িক মনোভাবে আমরা কি কি করতে পারবো? আমরা উদ্বুদ্ধ হতে পারবো বা অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে আমরা একটা অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা গঠন করতে শিখবো এই প্রবন্ধ শেষে। তো আমাদের মনগুলা, আমাদের চেতনা, চিন্তা চেতনা, বিবেক কিন্তু এরকমই হওয়া উচিত। আমরা সত্যের পথে চলবো, ন্যায়ের পথে চলবো, কল্যাণের পথ, সমাজে কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, ব্যক্তির কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, এই ধরনের কল্যাণের পথে আমাদের জীবনটা পরিচালনা করতে শিখবো। আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে শিখবো না, আমরা আত্মনির্ভরশীল মানে স্বনির্ভর। আত্মনির্ভরশীলতা। স্বনির্ভর, আমি আমার নিজের বিবেক বুদ্ধকে কাজে লাগিয়ে জীবন পরিচালনা করতে শিখবো। এরপর হচ্ছে আমরা সাম্প্রদায়িক থাকবো না, আমরা অসাম্প্রদায়িক হয়ে উঠবো, মানে হচ্ছে অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা গঠন করতে শিখবো। এই হচ্ছে আমাদের আজকের শিক্ষণীয় পল বা শিখন পল। এরপরে আমরা এরপরে এই, এরপরে আমি যেই স্লাইডটা নিয়ে এসেছি এখানে দেখো, আমি বলছি যে এখানে কাজী নজরুলের জীবনী। আমরা কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে তো জানি নাকি, জানি না? স্লাইডটা তো ক্লিয়ার না। স্যার এটা আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি এটা ক্লিয়ার। আমি তোমাদের সাথে বলবো, আমরা যে ওনার যেই এই জীবনী, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এর আগেই তোমাদের সাথে বলেছি যে এই যে কবি সাহিত্যিকগণের জীবনী আমাদের একেবারে চাকরি পাওয়া পর্যন্ত, বিসিএস পরীক্ষা পর্যন্ত এগুলা কাজে লাগবে। তো আমরা যেহেতু এগুলা পাঠ্য, আবার এগুলা আমরা ভালো করে শিখবো যাতে আমাদের ভবিষ্যতে সমস্যা না হয়। তো আমরা যে কাজী নজরুল, এর আগে তোমাদের মাধ্যমিক স্তরে তোমাদের কাজী নজরুল ইসলামের অনেকগুলা গল্প বা কবিতা পড়ে আসছো। তো এই যে ওনার যে জি স্যার। জন্ম তারিখটা কবে বলতে পারবে কেউ?
1999 খ্রিস্টাব্দের 25শে মে। 1899 সরি খ্রিস্টাব্দে সরি 25-এ সরি সরি 1800। উনি কোথায় জন্মগ্রহণ করছে? 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। বর্তমান জেলার আসানসোল তার মহকুমা চুরুলিয়া পশ্চিমবঙ্গের গ্রামে। বর্ধমান জেলার আসানসোল মহকুমার মহকুমার চুরুলিয়া গ্রামে। চুরুলিয়া গ্রামে। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে বলছি, তোমরা আবার এগুলো আমার সাথে রিপিট করবা। আমি আগে তোমাদেরকে পড়ে শোনাই। কাজী নজরুল কেমন কবি ছিলেন? উনি আমাদের প্রিয় কবি, সাম্যের কবি। সাম্য মানে কি জানো? বিদ্রোহী কবি, জাতীয় কবি। সাম্যের কবি হচ্ছে আমাদের সাম্যবাদী কবি, সমতার কবি, সব মানুষের জন্য কথা বলতেন, অত্যাচারিত নিপীড়িত, হ্যাঁ, সব মানুষের জন্য কথা বলতেন। বিদ্রোহী কবি, সর্বোপরি বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কাজী নজরুল ইসলামের উপাধি কি? উনি বিদ্রোহী কবি, বা ওনাকে বাংলাদেশের কি কবি হিসেবে আখ্যায়িত করা হয়? হ্যাঁ, বাংলাদেশে ওনাকে কি কবি হিসেবে আখ্যায়িত করা হয়? জাতীয় কবি হিসেবে, তাই না? তো ওনার জন্মসাল জি। হচ্ছে 25শে মে 1899 খ্রিস্টাব্দ। ঠিক ইংরেজি সালটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি হচ্ছে বাংলা সালটাও গুরুত্বপূর্ণ। বাংলায় জন্মগ্রহণ করেন উনি 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। আর জন্মগ্রহণ করেন হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। চুরুলিয়া গ্রামে। এখন তোমাদের এই যে লাইন থেকে কোয়েশ্চেন আসতে পারে যে উনি কোথায় জন্মগ্রহণ করেন? উনি জন্মগ্রহণ করেন হচ্ছে পশ্চিমবঙ্গে। এরপরে কোন গ্রামে জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রামে। উনি মৃত্যুবরণ করেন হচ্ছে 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দ। ইংরেজি সালটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা সালটা। বাংলা 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ। তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে ঢাকায় ফিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আর কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদের পাশে। এইখান থেকেও অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বিসিএস পরীক্ষায় এসে থাকে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসে থাকে, আবার তোমাদের জ্ঞানমূলক বা এমসিকিউ তো আসতে পারে যে কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কোথায়? পশ্চিমবঙ্গে না বাংলাদেশে? নিশ্চয়ই বাংলাদেশে। আর কোথায় মৃত্যুবরণ করেন? উনি হচ্ছে ঢাকায় পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আর ঢাকা ওনাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। সমাহিত করা হয় কোথায়? শাহী মসজিদের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ, শাহী মসজিদের পাশে। পাশে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে ওনাকে সমাহিত করা হয়। এই প্রশ্নটাও তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই যে মনে করো তোমার সরকারি হাই স্কুলে নিয়োগ পরীক্ষায়, এরপরে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, প্লাস হচ্ছে তোমাদের এই জ্ঞানমূলকও এসে থাকে এই কোয়েশ্চেন গুলা। এরপরে বাবার নাম হচ্ছে কি কাজী নজরুল ইসলামের? বলো। কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদ। আর তিনি ছিলেন মসজিদের ইমাম। আর মায়ের নাম ছিল হচ্ছে জাহেদা খাতুন। জাহেদা খাতুন। জাহেদা খাতুন। মাত্র 8 বছর বয়সে কাজী নজরুল ইসলাম কি করেন? তার বাবাকে হারান, মানে তার বাবা মৃত্যুবরণ করেন মাত্র 8 বছর বয়সে। এই কোয়েশ্চনটাও এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তো দেখো, 10 বছর বয়সে যখন কাজী নজরুল ইসলামের বয়স হচ্ছে 10 বছর বয়সে 1909 সালে নিম্ন প্রাইমারি পরীক্ষায় গ্রামের মক্তব থেকে পাশ করেন। আর 12 বছর বয়সে হচ্ছে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 12 বছর বয়সে লেটুর দলে যোগ দেন এবং কি পালাগাল রচনায় শুরু করেন বা রচনা করতে শুরু করেন। এই যে এইখান থেকে কোশ্চেন এসে থাকতে পারে, হয়তোবা এগুলা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে যে উনি কত বছর বয়সে লেটুর দলে যোগ দেন? 12 বছর বয়সে। হ্যাঁ, এরপরে আসতে পারে যে তোমার উনি কত বছর বয়সে গ্রামের নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন? উনি 10 বছর বয়সে 1909 সালে নিম্ন প্রাইমারি পরীক্ষায় গ্রামের মক্তব থেকে পাস করেন। এরপরে আসতে পারে যেমন 15 বছর বয়সে 1914 সালে উনি কি করেন? ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। এই ময়মনসিংহটা কোথায়? কলকাতায় নাকি বাংলাদেশে? বাংলাদেশে। বাংলাদেশে। দেখো, বাংলাদেশের সাথে এই কবির একটা নিবিড় সম্পর্ক আছে। দেখো, 15 বছর বয়সে উনি কি করছে? ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুল থেকে 7ম শ্রেণীতে ভর্তি হন। কত সালে? 1914 সালে। এটাও তোমার কোয়েশ্চেন আসতে পারে যে বাংলাদেশের কোথায় 7ম শ্রেণীতে পড়াশোনা করেন? সেটা হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে। এরপরে দেখো, 16 বছর বয়সে
1915 সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে, হ্যাঁ, সিয়ারচল রাজ স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। কত বছর বয়সে? 16 16 বছর বছর বয়সে। 16 বছর বয়স। এরপর দেখো এই স্কুল থেকেই 18 বছর বয়সে 1917 সালে দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি কি করেন? সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটাও তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কোয়েশ্চনটা, যে কত বছর বয়সে কবি সেনাবাহিনীতে যোগ দেন? 18 বছর বয়সে। 18 18 বছর বছর। বয়স। 18 বছর বয়সে কত সালে? 1917 1917 সালে। তো তখন এই যে সেনাবাহিনীতে যোগ দেন, তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল কি? প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হয়। 14 সালে। আর কবি এই যে সেনাবাহিনীতে যোগ দেন 1917 সালে। কোথায় যোগ দেন? 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন, সৈনিক হিসেবে যোগ দেন। এমনকি কোথায় যান সৈনিক বাঙালি হিসেবে যোগ পল্টনে। দিয়ে? করাচিতে যান। পরে এই সেনাবাহিনীর সৈনিক হিসেবে যোগদান করে তিনি হাবিলদার পদে উন্নতি লাভ করেন। উন্নীত হয়। আচ্ছা, তাহলে যদি বলি কাজী নজরুল এই যে কত সালে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন বলতো? 10 বছর 8 বয়স। বছর বয়স। 8 বছর বয়সে 10 কবি তার বাবাকে হারান। 8 বছর বয়সে বাবাকে হারান আর 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় পাশ করেন। এরপরে দেখো যে বলা হচ্ছে যে উনি কত বছর বয়সে লেটুর দলে যোগ দেন? 12 বছর 12 বছর বয়সে। 12 বছর বয়সে। কবি সপ্তম শ্রেণীতে ভর্তি হন কোন স্কুলে? দড়িরামপুর সালের দড়িরামপুর স্কুলে। ময়মনসিংহের সরি, 3 সালে ময়মনসিংহ। স্কুল। হ্যাঁ, এরপর হচ্ছে কবি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন কত সালে বা কত 1917 সালে। 1917 সালে। কোন প্লাটুনে যোগ দেন কবি? বাঙালি পল্টনে। বাঙালি পল্টনে। 49 নম্বর বাঙালি পল্টনে। 49 নম্বরের বাঙালি পল্টনে। কবি সৈনিক হিসেবে যোগদান করে কোথায় যান? করাচিতে। করাচিতে। কবির বাবার নাম কি ছিল? কাজী ফকির কাজী ফকির আহমেদ। আহমেদ। এই কবির বাবা কি ছিলেন? মসজিদে ইমামতি করতেন। মসজিদে ইমামতি করতেন। উন্নতি করতেন। আর কবি বাংলা কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1306 13ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। আর মৃত্যুবরণ করেন বাংলায় কত সালে? 12ই ভাদ্র 1383। 1383। আচ্ছা, কবিকে এই যে সমাহিত করা হয় বা তাকে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদের পাশে। শাহী মসজিদের পাশে। তাহলে আমরা এই বাংলাদেশের জাতীয় কবি কে বলতে পারবে? কাজী নজরুল ইসলাম। ইসলাম। আচ্ছা, কবি কত কোন ক্লাসে পড়াশোনা অসমাপ্ত রেখে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? শ্রেণীতে। বুঝি নাই। স্যার, কার এখান থেকে অনেকটা সাউন্ড হচ্ছে? জি স্যার। আর কত বলবো? ক্লাসের প্রথমেই তো সবাইকে বলে দিছি, এখন কি করার আছে? আমি তো আর স্যার এসে আপনি অল মিউট করে দেন। আপনি অল মিউট করে দেন। অল মিউট করলে তো আপনি অল মিউট করে দিলে সবারটা বন্ধ হয়ে যাবে। তোমাদেরকে তো কিছু জিজ্ঞেস করতে পারবো না। স্যার, আপনি দেখেন না কার এখান থেকে সাউন্ড হচ্ছে, তাকে মিউট করে দেন। জি স্যার। স্যার সাউন্ড আসতেছে না, অনেকের কাছ থেকে আসতেছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে নজরুলের যেই সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জানবো। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে 3টি। উপন্যাস 3টির নাম হচ্ছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
উপন্যাস হচ্ছে তিনটি হচ্ছে কি বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। মৃত্যুক্ষুধা মৃত্যু ক্ষুধা হ্যাঁ, কুহেলিকা। বাঁধনহারা লিখেছেন কুহেলিকা। কবি 1927 সালে, মৃত্যুক্ষুধা লিখেছেন 1930 সালে, আর কুহেলিকা লিখেছেন 1930 সালে, 1931 কুহেলিকা সালে। 1931। 1931 আর সালে। হ্যাঁ, কবির যেই প্রবন্ধ গ্রন্থ হচ্ছে চারটি: যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। রাজবন্দির জবানবন্দি। আমাদের এই যে পাঠ্য যে আমার পদ প্রবন্ধটি নেওয়া হয়েছে কোনটা থেকে বলতে পারবা? এই যে আমরা বলি না উৎস। রুদ্রমঙ্গল হ্যাঁ, থেকে নেওয়া গুড হয়েছে। গুড, ধন্যবাদ। রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তোমাদের জ্ঞানমূলক প্লাস হচ্ছে এমসিকিউতে আসার জন্য, যে আমরা বলি সংকলিত করা হয়েছে কোথা থেকে বা উৎস। এই যে আমার পদ প্রবন্ধের উৎস কোথা উৎস থেকে? হচ্ছে রুদ্রমঙ্গল প্রবন্ধ রুদ্রমঙ্গল কাব্য প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে নাটক হচ্ছে চারটি: ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, আলেয়া, মধুমালা। পুতুলের বিয়ে, মধুমালা। কবি ঠিক তেমনি অনুবাদ গ্রন্থ রচনা করেছেন। অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে রুবাইয়াতি হাফিজ, রুবাইয়াতি মোহাম্মদ খৈয়াম। এরপর হচ্ছে জীবনী কাব্যগ্রন্থগুলো হচ্ছে মরুভাস্করটা লিখেছেন হচ্ছে ভাস্কর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা নিয়ে। আর চিত্তনামা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন কথা নিয়ে। কবির যে কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, ভাঙার গান, বিশ্ববাসী, সাম্যবাদী, সর্বহারা, সাম্যবাদী। সর্বহারা, ফণিমনসা, ফণিমনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলন প্রলয় চাপা, শিখা, দোলন চাপা, ছায়ানট, ছায়ানট, এরপর হচ্ছে সিন্ধু হিন্দোল, চক্রবাক, হিন্দু সঞ্চিতা, হিন্দোল, চক্রবাক, সঞ্চিতা, মরুভাস্কর, ভাস্কর, নামা, চিত্ত চিত্ত চিত্তনামা। 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 এরপর হচ্ছে গানের সংকলন দেখো: বুলবুল, চোখের বুলবুল, চাতক, এরপর চোখের হচ্ছে চাঁদ, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু, নজরুল, নজরুল গীতিকা, গীতিকা, সুরলিপি, সুরলিপি, এরপর হচ্ছে গানের গানের মালা, মালা, সুরসাকি। সুর প্রায় সাথী। 2600টিরও বেশি গান রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। ঠিক তেমনি একটি জনপ্রিয় গানের নাম বলতে পারবা? সবসময় যে রমজান মাস আসলে আমরা এই আমার গানটা শুনি। ওই মন রমজানের ওই রোজার শেষে। রমজানের ওই হ্যাঁ, রোজার শেষ এলো দেখো খুশির ঈদ। এই যে কত সুন্দর, মানে কবির যেই গানের যেই হাত বা গান রচনার যেই হাত, গীতিকার হিসেবেও তিনি অনেক হ্যাঁ খ্যাতি অর্জন করেছেন। দেখো এই যে কবির যেই সাহিত্যকর্ম, তিনি উপন্যাসে লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, নাটক লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখেছেন, জীবনী কাব্যগ্রন্থ লিখেছেন, কাব্যগ্রন্থ, হ্যাঁ মানে অগ্নিবীণা, সেটা তো অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে বিদ্রোহী কবিতা, সেটা তো মানে কবিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। যে বিদ্রোহী তোমাদের এখন পাঠ্য করা হয়েছে এই বছর থেকে, অগ্নিবীণা কাব্যগ্রন্থের এই তোমাদের স্যার এইটা। কারেক্ট আড়ি হ্যাঁ, থেকে যেন কি একটা আওয়াজ হইতেছে। এরপর হচ্ছে দেখো গানের সংকলন প্রায় 2600রও বেশি গান রচনা করছেন কবি। তাহলে যদি বলি যে এই কবির যে তিনটি উপন্যাস তিনটির নাম কি বলতো? বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। এরপরে বলতো যে কবির যেই চারটি প্রবন্ধ গ্রন্থের নাম বলো। যুগবাণী, দুর্দিনের কুহেলিকা। না, যুগবাণী, ধূমকেতু, ধূমকেতু। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। ঠিক আছে, জি স্যার। নাটকগুলোর নাম বলতে পারবে? ঝিলমিলি, আলেয়া, পুতুলের পুতুলের বিয়ে, মধুমালা। ফুলের বিয়ে। আমাদের যে মধুমালা। আমার পদ প্রবন্ধটি, এটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে? রুদ্রমঙ্গল প্রবন্ধ রুদ- গ্রন্থ প্রবন্ধ থেকে। গ্রন্থ। এরপরে দেখো এই যে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, যেমন রুদ্রমঙ্গল, এটা কি প্রবন্ধ গ্রন্থ, উপন্যাস নাকি নাটক? এভাবেও কোয়েশ্চেন হয়ে মানে তোমাদের প্রবন্ধ আসতে পারে। গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ। তারপরে আসতে পারে হচ্ছে যে তোমাদের, যেমন তোমাদের বলতে হতে পারে যে বাঁধনহারা এটা কি উপন্যাস নাকি প্রবন্ধ নাকি নাটক? উপন্যাস। নাটক। হ্যাঁ, উপন্যাস। হ্যাঁ, দেখবা যে তোমাদের বোর্ডের যে এমসিকিউ পরীক্ষা বা এমসিকিউতে বা জ্ঞানমূলক এরকম করেও কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা এগুলা, যে আমি বলে দিচ্ছি যে কিভাবে তোমরা এগুলা দেখবা, এভাবে কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে এগুলা পড়তে হবে। আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কিন্তু এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবে যে কোনটা উপন্যাস, কোনটা প্রবন্ধ, কোনটা নাটক। বা এটা যেমন বলা হতে পারে যে
তোমার এই যে সাম্যবাদী, এটা কি কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ গ্রন্থ? এরপরে সাম্যবাদী কাব্যগ্রন্থ। এরপরে কবি যে পুরস্কার ও সম্মাননা আমরা দেখব, সম্মাননা দেখব। কবি কি কি পুরস্কার অর্জন করেছেন